ওয়েলকাম টু পাই একাডেমি। আমি হচ্ছি সায়ন্তন, আর আজকে আমরা করব ফিজিক্সের ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। এবার এর মধ্যে যেগুলো নিয়ে এসছি আজকে পার্ট 1, এর মধ্যে হচ্ছে নিউটনের প্রথমে কি নিউটনের 3টে গতিসূত্র ছোটোবেলা থেকে পড়ে আসছি, কিন্তু সেইগুলো সম্পর্কে আমরা এখানে ডেপথে আলোচনা করব, আর অনেক বেশি জিনিসটাকে কনসেপচুয়ালি আর ম্যাথামেটিক্যালি দেখব। আর তারপর হচ্ছে প্রত্যেকটা সূত্র নিয়ে এক এক করে আলোচনা, প্রথম গতিসূত্র এবং তার সঙ্গে কি সম্পর্কিত, মানে কোন জিনিসটাকে প্রথম গতিসূত্র হচ্ছে আমাদেরকে ইনফর্ম করে কোন জিনিস সম্পর্কে, সেই সম্পর্কে জানবো। তারপরে দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা, তারপরে হচ্ছে বলের ঘাত বল এগুলো কি, এগুলো সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে তৃতীয় গতিসূত্র, আর এটা যত আমরা সিম্পল মনে করি অত কিন্তু না, কয়েকটা কোশ্চেন দেখাবো, বুঝতে পারবে। তারপরে হচ্ছে লাস্টে করবো কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস। এছাড়াও আরও কয়েকটা টপিক আছে, যেমন হচ্ছে রকেটের গতি, যেরকম রকেট কি যখন যায়, যখন ওর বেগ বাড়ে বা ত্বরণ সহ যখন যায়, তখন ওর ভর পরিবর্তিত হয়। আর আমরা এই নর্মালি আগে যেগুলো পড়বো, এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ভর কনস্ট্যান্ট থাকে, মানে ভর পরিবর্তিত হয় না, কিন্তু রকেটের ক্ষেত্রে ওর ভর চেঞ্জ হয়, তখন কি হয় সেটা পরে। আর তার সঙ্গে আরও কয়েকটা আছে, যেরকম ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলোকেও পরে আলোচনা করব পার্ট 2-এ। এখনের মতো পার্ট 1-এ হচ্ছে এই কটা টপিক। নিউটনের 3টে গতিসূত্র, এর মধ্যে হচ্ছে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র। এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ছি, এই কারণে অসুবিধা হবে না জিনিসটাকে মানে মনে রাখতে বা কিছু করতে। কিন্তু 11-এ আমাদের এই জিনিসগুলোকে অনেক বেশি কনসেপচুয়ালি পড়তে হবে, অনেক বেশি ডেপথে পড়তে হবে, যেগুলোকে আর এগুলোকে ইউজ করা শিখতে হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসগুলোকে ইউজ করিনি, আমরা হয় মনে রেখেছি সূত্রগুলোকে, কিংবা সূত্রগুলোকে হয়তো একটু বুঝেছি, কিন্তু 11-এ আমাদের কোশ্চেনের মধ্যে দিয়ে এই জিনিসগুলোকে ইউজ করতে হবে। আচ্ছা, প্রথম গতিসূত্র কি এটা আমরা জানি কি? প্রথম গতিসূত্র বলের সম্পর্কে ধারণা দেয়, বলের ধারণা। এই কি হলো ধারণা? আচ্ছা, প্রথম গতিসূত্র হচ্ছে বলের সম্পর্কে ধারণা দেয়, যে বলের সম্পর্কে বলে যে বলটা কি কি কাজ করে। মানে এর যে সঙ্গে আমরা পড়েছি যে বল হচ্ছে এমন এক জিনিস বা এমন এক তোমার অ্যাক্টিভিটি, যেটা কোনো বস্তুর উপর করা হলে বস্তুর যে গতীয় অবস্থা সেটা পরিবর্তিত হয়। মানে কোনো একটা বস্তু যদি ধরো আমরা রেস্টে আছে, মানে এর কোনো গতি নেই, কোনো গতিবেগ নেই, সিম্পলি রেস্টে আছে v0, তাহলে এর উপর যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে চিরকাল নিজের এই যে অবস্থায় আছে এরকম রেস্টে এভাবেই পড়েই থাকবে। আর যদি এর উপর আমরা বল প্রয়োগ করি, তখনই এর মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, আর ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকবে আর বস্তু এগিয়ে যাবে। একইভাবে যদি কোনো বস্তু ধরো গতিবেগে আছে, আগের থেকেই গতিবেগে রয়েছে, ধরো ভি বেগে আমি বললাম এই দিকে গতিবেগে রয়েছে, এক্স অ্যাক্সিসের দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে গতিবেগে রয়েছে। এবার আমি যদি এর উপর বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তু চিরকাল নিজের এই যে গতিবেগ ভি বেগে চিরকাল এরকম পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে এই দিকে চিরকাল যেতে থাকবে, কখনো থামবে না। আর যদি আমি বল প্রয়োগ করি যেই দিকে বেগ সেই দিকে একটা বল আমি যদি প্রয়োগ করি, তাহলে কি হবে? আমাদের কমন সেন্স কি বলে? বস্তুর যে বেগ ওটা এই দিকেই আরও বেশি বৃদ্ধি পাবে। যদি আমি একইভাবে উল্টো দিকে বল প্রয়োগ করি, বস্তুর যে বেগ তার উল্টো দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে সিম্পলি বস্তুর বেগ কমতে থাকবে। আর যদি আমি বস্তুকে আর যদি আমি বস্তুর যে বেগ তার লম্ব দিকে যদি একটা বল প্রয়োগ করি, তাহলে কি হবে? যদি বস্তুর লম্ব দিকে, বস্তুর যে বেগ তার লম্ব দিকে আমি যদি বল প্রয়োগ করি, তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী এই বেগের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেগের যে অভিমুখ সেটা পরিবর্তিত হবে এবং বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরবে। এবার কি আমি যদি বলি এখানে বেগ পরিবর্তিত হয়েছে কি, তাহলে এর উত্তর হবে হ্যাঁ, বেগ পরিবর্তিত হয়েছে। বেগের মানের পরিবর্তন হয়েছে না, কিন্তু বেগের অভিমুখের পরিবর্তন হয়েছে। এবার আমরা জানি কি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির যে ধর্ম বা ওর যে প্রপার্টি সেটা হচ্ছে কি, ভেক্টর প্রপার্টির কাছে বা ভেক্টর রাশির কাছে তার মান একই সঙ্গে তার অভিমুখ দুটোই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এর মান পরিবর্তিত হয়, তখন আমরা বলতে পারি এই যে ভেক্টর রাশি বা এখানে যে আমি ইউজ করছি বেগ পরিবর্তিত হয়েছে, যদি শুধু মানের পরিবর্তন হয়।
যদি অভিমুখ পরিবর্তিত হয়, মান আর অভিমুখ দুটোই পরিবর্তিত হয়, তাহলেও আমরা বলতে পারি যে বেগ পরিবর্তিত হয়েছে। একইভাবে যদি মান পরিবর্তিত না হয়, কেবল অভিমুখ পরিবর্তিত হয়, তাহলে আমরা বলতে পারি যে বেগ পরিবর্তিত হয়েছে। বেগ, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তার মানে কি সিম্পল কথা হচ্ছে বস্তুর বেগের বা বস্তুর যে গতীয় অবস্থা, বস্তু যদি রেস্টে থাকে তাহলে বল প্রয়োগ করলে তাকে গতিশীল করা যায়। একইভাবে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার উপর বল প্রয়োগ করে হয় গতি থামানো যায় বা কমানো যায়, কিংবা গতির বাড়ানো যায়, অথবা গতির যে অভিমুখ সেটা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে বলের ধারণা, যে বল জিনিসটা কি। আর আচ্ছা, প্রথম গতিসূত্র হয়ে গেল আমাদের সিম্পলি যে বলের ধারণা দেয়। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বলের সম্পর্কে বলে, যে বলের ম্যাথামেটিক্যাল রাশি ওটা প্রকাশ করে, যে বলকে আমরা কিভাবে অঙ্কের হিসেবে প্রকাশ করতে পারি। আচ্ছা, দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল, এফ নেট, এফ নেট কি ওটা বলছি, তার আগে দ্বিতীয় গতিসূত্র বলে কি কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল এটা কিসের সমান হয় বস্তু। আচ্ছা, তার আগে একটা শর্ত আছে, যে দ্বিতীয় গতিসূত্র ক্ষেত্রে আমাদের যে বস্তুর ভর সেটা ধ্রুবক থাকতে হবে। মানে একটা বস্তু নিতে হবে যার থেকে ভর কমছে না বা ভর বাড়ছে না। যেমন ধরো যদি আমার কাছে একটা এরকম থাকে যার মধ্যে আমার একটা লিকুইড ভরা আছে আর নিচে একটা ছিদ্র রয়েছে, তাহলে কি হবে, বস্তুর আমি যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর বেগ বাড়বে। কিন্তু যদি এখান দিয়ে আমার লিকুইড পড়তে থাকে, একটা ছিদ্র থেকে লিকুইড পড়তে থাকে, তাহলে এই যে ভর সেটা তো ডিক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই ভর বাড়বে, কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেই অনুযায়ী জিনিসটা হবে না। মানে এখানে সিম্পল বোঝাতে চাইছি যে বস্তুর দ্বিতীয় গতিসূত্রের ক্ষেত্রে কি হবে, বস্তুর ভরকে ধ্রুবক থাকতে হবে। তাহলে বস্তুর ভর যদি ধ্রুবক থাকে তাহলে বস্তুর উপর প্রযুক্ত নেট ফোর্স সেটা হবে বস্তুর ভর এবং বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়েছে তার গুণফলের সমান। এইটা এবার এফ নেট কি সেটা সম্পর্কে আলোচনা করছি দ্বিতীয় গতিসূত্র যখন ভালো করে পুরো একদম আমরা পড়ব। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় গতিসূত্র সিম্পল। মানে প্রথম গতিসূত্র বলের ধারণা দেয় যে বল কি জিনিস, আর দ্বিতীয় গতিসূত্র বলের সম্পর্কে বলে যে বলটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ম্যাথমেটিক্যালি। আর তৃতীয় সূত্র বাবারে বিশাল কঠিন এটা। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। আর তৃতীয় গতিসূত্র কি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা লেখার দরকার নেই বা এর কোনো ম্যাথামেটিক্যাল সেরকম ইয়ে নেই, কিন্তু আমরা সিম্পলি এভাবে লিখতে পারি যে ধরো একটা বড় আলমারি রয়েছে, এবার তুমি যদি আলমারির উপর বল প্রয়োগ করো F1 আলমারির উপর, তাহলে এই তোমার আলমারিও তোমার উপরে, কিন্তু এই আলমারি তোমার উপরে একদম সেম মানের কিন্তু বিপরীত বল প্রয়োগ করবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এবার এটাকে আমরা যত বেশি সিম্পল ভাবি, হ্যাঁ জিনিসটা সিম্পল, কিন্তু আমরা বেশি সিম্পল ভেবে জিনিসটাকে অবহেলা করি। এ কারণে কিছু ক্ষেত্রে এমন কিছু এর মধ্যে কনসেপ্ট থাকে বা এমন কিছু কোয়েশ্চেন এর থেকে বানানো যায় যেগুলো আমরা এই অবহেলার চক্করে সেগুলো ভুল করে দিয়ে আসি। এ কারণে জিনিসটাকে কনসেপচুয়ালি অবহেলা না করে ভালো করে জিনিসটাকে বুঝতে হবে। দেখে গেল। এবার এগুলো সম্পর্কে আমরা এক এক করে পুরো বিস্তারিত আলোচনা করব, এবং এগুলো প্রত্যেকটা গতিসূত্র কি হচ্ছে এদের সঙ্গে এমন কিছু টপিক থাকে, যেমন প্রথম গতিসূত্র জাড্ডের ধারণা দেয়, সেই সম্পর্কে জানবো। দ্বিতীয় গতিসূত্র ভরবেগের ধারণা দেয়, ভরবেগের পরিবর্তনের হার এই সম্পর্কে ধারণা দেয়। আর তৃতীয় গতিসূত্র খুবই মানে এর মধ্যে কয়েকটা সূত্র আছে বা কয়েকটা শর্ত আছে যেগুলোকে আমরা জানবো এখান থেকে। এবার প্রথম গতিসূত্র এটা খুবই সিম্পল, যেটা প্রথমে যা বললাম একবারে তিনটেকে একসঙ্গে বলার সময় যা বললাম সেইটুকুনি, কিন্তু এর সঙ্গে যে জিনিসটা আমাদের ফ্রি আসে, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাড্য বা ইনার্শিয়া। এবার এই জাড্য জিনিসটা কি, এটা হচ্ছে কি জাড্য মানে কি, আমরা যেরকম ধরো তুমি খাটে বসে আছো, রিলস দেখছো, মজা লাগছে, এবার তোমার মা বললো যে উঠে এসে কিছু একটা করে দিতে, বললো এই মা কোনো মানে কিছু একটা কাজ দিল, যে বললো এটা গরম করে দে কিংবা এইটা করে দে, এটা এই ঘর থেকে মানে এই তোষক বালাপোষ ছাদে দিয়া। এবার তুমি আছো তোমার মতো রিলস দেখছো, বসে আছো, এবার তোমার মা যখন তোমাকে ডাকবে তখন কি তুমি এক ডাকে যাবে? যতক্ষণ না এসে না বকছে ততক্ষণ তো তুমি যাবে না। এটা কি মানে একটা ইয়ে লাগে না যে আমরা উঠতে চাইছি না, যেতে চাইছি না, যে পজিশনে এখন আছি সেই পজিশনেই থাকার ইচ্ছা করে। একইভাবে যখন দেখবা তুমি পড়ছো, অঙ্ক করছো, অঙ্ক মিলে যাচ্ছে, মজা লাগছে, তখন কি হবে, কেউ যদি ডাকে যে অঙ্ক ছেড়ে ওঠ, অন্য কাজ কর বা কিছু রেস্ট নিয়ে নে, মা যদি এরকম বলে, তখন তুমি মায়ের উপর আবার রাগ করবা,
তখন কি হবে, তুমি ওই যে ফ্লো স্টেটে এসে গেছো, ওই করতে মজা লাগছে কাজটা, তখন তুমি সেখান থেকে আবার বেরোতে চাইবে না। এটাই যে আমরা যখন কোনো একটা কাজে ঢুকে যাই তখন সেই কাজটা করতে করতে সেটাকে একবারে ছেড়ে দিয়ে অন্য কাজে যেতে ইচ্ছা করে না। এটা হচ্ছে কি আমরা বলতে পারি আমাদের জড়তা বা আমাদের মানে ওরকমই আমরা ডিস্টেন্স দিয়ে বেরোতে চাই না। একইভাবে কোনো বস্তু যদি নিজের পজিশনে থাকে, নিজের একটা অবস্থায় থাকে, যেরকম একটা ব্লক, এ যদি ধরো নিজের এরকম রেস্টে রয়েছে, এর বেগ হচ্ছে 0, এ যদি নিজের এই অবস্থায় থাকে তাহলে নিজে থেকে কখনোই এর অবস্থাকে চেঞ্জ করতে চাইবে না বা করতে পারবেও না। যতক্ষণ না আমরা এর উপর একটা বল প্রয়োগ করছি ততক্ষণ এ নিজের এই যে পজিশন বা নিজের যে গতি অবস্থা এটাকে চেঞ্জ করবে না। এটাই হচ্ছে এর জারটো। এবার আরেকভাবে যদি কোনো বস্তু যদি গতিশীল হয়, কোনো বস্তু যদি গতিশীল হয়ে থাকে তাহলে এও নিজের এই গতির অবস্থাকে চেঞ্জ করতে চাইবে না, নিজের অভিমুখ চেঞ্জ করতে চাইবে না, কিংবা নিজের এই যে বেগের মান এটাকেও চেঞ্জ করতে চাইবে না, নিজের এই অবস্থাতেই এ থাকতে চাইবে যতক্ষণ না এর উপর আমরা বল প্রয়োগ করে, এর উপর ফোর্স অ্যাপ্লাই করে যদি না আমরা বাইরে থেকে এর অবস্থাকে চেঞ্জ করি। তাহলে বস্তুর এই যে ধর্ম, যে অবস্থায়ও আছে সেই অবস্থাকেও চেঞ্জ করতে চাইছে না, এটাই হচ্ছে বস্তুর জড়তা। এবার এই যে জড়তা, একে আমরা দুইভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে কি, যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে যতক্ষণ না বল প্রয়োগ করছি ও নিজের ওই স্থির অবস্থাকেই বজায় রাখতে চাইবে, একে বলা হয় স্থিতিজাত। আর যদি কোনো বস্তু গতিশীল থাকে, সমবেগে গতিশীল থাকে এবং নিজের গতিবেগের পরিবর্তন না করতে চায়, তখন এই যে অবস্থা তাকে বলা হয় গতিজাত। তাহলে প্রথম সূত্র হচ্ছে আমাদের এই সম্পর্কে ধারণা দেয় যে জাড্য কি জিনিস। যেমন প্রথম হচ্ছে স্থিতিজাড্য আর সেকেন্ড হচ্ছে গতিজাড্য। আচ্ছা, এবার যে জিনিসটা জাড্যের সংজ্ঞায় বা জাড্যকে এক্সপ্লেন করার সময় যে উদাহরণ সব থেকে বেশি দেওয়া হয় সেটা হচ্ছে, ধরো তুমি একটা বাসে দাঁড়িয়ে রয়েছো আর বাস হচ্ছে তোমার কোনো বাস স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এখনো শুরু হয়নি। এই হচ্ছে একটা বাস, খুবই বাজে দেখতে কিন্তু ঠিক আছে, মনে করলেই সব কিছু হয়, মনের জোরেই সব হয়। আছি, ধরো তুমি এরকম ভেতরে দাঁড়িয়ে রয়েছো, লম্বা লম্বা ঠ্যাং। এবার ধরো তুমি সিম্পল দাঁড়িয়ে আছো, কোনো কিছু ধরে নেই, আর বাস তোমার রেস্টে রয়েছে। তোমার বাসের যে প্রাথমিক বেগ সেটা হচ্ছে তোমার 0, মানে স্থির রয়েছে বাস। এবার যদি বাস ড্রাইভার হঠাৎ করে, কোনো কন্ডাক্টর বললো না যে তোমার বাস ছাড়বে কি ছাড়বে না, হুট করে বাস ড্রাইভারের আবেগ চাপলো, সে দুম করে গাড়ি স্টার্ট দিয়ে দিল, তখন কি হবে? তখন তুমি মনে হয় না যে পেছন দিকে একটা ঝাড়া অনুভব করছো, পেছন দিকে ঠেলা অনুভব করছো? ওটাই। এবার এটা কেন হয়, যে তোমার পা যেহেতু বাসের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে তোমার বাস যখন এগোলো, হট করে যখন বেগ বেড়ে গেল, হট করে, প্রথমে তো রেস্টে ছিল, হট করে যখন বাসের বেগ বেড়ে গেল তখন তোমার পা বাসের সঙ্গে রেস্টে ছিল, আর যখন বেগ বাড়লো তখন তোমার পাও বাসের সঙ্গে এইদিকে এগিয়ে গেল। কিন্তু যেহেতু তোমার বডি উপরের দিকে ছিল এবং পায়ের সঙ্গে বেশি কন্ট্যাক্ট ছিল না, এ কারণে তোমার যে স্থিতিজাড্য, তোমার নিজের যে সেম জায়গায় দাঁড়িয়ে থাকার যে জড়তা, যে জাড্য, সেটার কারণে তুমি পেছন দিকে নিজের জায়গায় তুমি স্টেবল থাকতে চাইলে, এ কারণে তোমার পা যখন সামনের দিকে এগিয়ে গেল, তুমি নিজের জায়গায় স্টেবল থাকতে চাইলে, এ কারণে তোমার পেছন দিকে একটা ঝাড়া অনুভব করো বা একটা টান অনুভব করো। এটাই হচ্ছে তোমার স্থিতিজাড্যের একটা উদাহরণ। একইভাবে যদি বাস ধরো আগের থেকেই গতিশীল, তো তুমি আবার দাঁড়িয়ে আছো, এবার বাস আগের থেকেই গতিশীল, এবার তুমিও সিম্পল বুঝতে পারো না, যখন বাস গতিশীল থাকে তখনও কি মনে হয় যে তুমি বাস গতিশীল? ভেতর থেকে যদি চারিদিকে জানলা বন্ধ থাকে তখন কি তুমি বলতে পারবা যে বাস গতিশীল কিনা? ওরকমই তুমি যেহেতু বাস গতিশীল যে বেগে, তোমার বেগও ঠিক সেরকমই হয়, এ কারণে তুমি বুঝতে পারো না যে বাস গতিশীল কিনা। কিন্তু যখন বাস হঠাৎ করে ব্রেক মারে, অর্থাৎ নিজের যে বেগ সেটাকে পরিবর্তন করে বা কমিয়ে নেয়, তখন তোমার একটা ঝাড় অনুভব হয়, সামনের দিকে ঠেলা অনুভব করো, ওটা হচ্ছে সেম কারণ। কিন্তু এক্ষেত্রে কি কাজ করে? গতিজাড্য। তোমার বেগ আগে ভি ছিল, তুমি ভি বেগে এদিকে যাচ্ছিলে, যেতে যেতে হট করে যদি বাস ব্রেক মারে, তাহলে তোমার জড়তা এক্ষেত্রে কি? সামনের দিকে এগিয়ে যাওয়া। তোমার শরীরের যে জড়তা ওটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, না থামা। এবার যদি বাস ব্রেক মারে, তার মানে জোর করে একটা ফোর্স অ্যাপ্লাই করে
তো মানে তোমাকে থামানো হচ্ছে বা বাসটাকে থামানো হচ্ছে। এই কারণে এই বল প্রয়োগের কারণে কী হবে, আবার একইভাবে তোমার পা যেহেতু বাসের কন্ট্যাক্টে রয়েছে, তোমার পা বাসের সঙ্গেই থামতে থাকবে বা গতিবেগ কমাতে থাকবে। কিন্তু যেহেতু তোমার শরীর বাস পায়ের থেকে একটু দূরে আছে, এ কারণে তোমার শরীর নিজে সেম বেগ বজায় রাখতে চাইবে জড়তার কারণে। আর এ কারণে যদি তোমার পা থেমে যায় বা তোমার পায়ের গতিবেগ কমে যায়, তাহলে তুমি সামনের দিকে একটা ঠেলা অনুভব করবে। এটাই হচ্ছে গতিজাড্য। গতিজাড্যের একটা সহজ উদাহরণ। নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা সম্পর্কে আমরা পড়লাম যে নিউটনের দ্বিতীয় সূত্র বলের ম্যাথামেটিক্যাল যে ফর্মুলা বা ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন সেটাকে প্রকাশ করে। আর প্রথম সূত্রে আর একটা জিনিস বাকি আছে, যেটাকে বলা হয় ইনার্শিয়াল বা এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেটা আমরা দ্বিতীয় সূত্র করার পরে দেখব যে জিনিসটা কী। এবার দ্বিতীয় সূত্র অনুযায়ী কী হয়, এখানে আমরা কি দেখলাম যে দ্বিতীয় সূত্র আমাদেরকে বলের বা ফোর্সের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ওটা দেয়, যেটা হচ্ছে এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ, যেখানে তোমার এফ নেট হলো বস্তুর উপর প্রযুক্ত নেট বল, আর এম হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে বস্তুর ওই বল প্রয়োগ করার কারণে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেইটা। এবার এই এফ নেট এর মানে কি? এফ নেট এর যদি আমি এরও ম্যাথামেটিক্যাল যদি আমি ফর্ম লিখি, সেটা হবে এরকম দেখতে। এফ নেট সামেশন অফ এফ। এবার দেখতে একটুখানি জটিল লাগলেও জিনিসটা কিন্তু খুবই ইজি। দেখো, ধরো আমার কাছে একটা বস্তু রয়েছে, এবার এই বস্তুর উপর এখন কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি, এফ নেট 0। এই বস্তুর উপর, আচ্ছা ভেক্টর দিলে ভালো হয় আরো। এবার এই যে বস্তুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, এই কারণে এর উপর এফ নেট 0। এবার যদি ধরো আমি এই দিকে একটা বল প্রয়োগ করলাম, ধরো আমি এই দিকে একটা বল প্রয়োগ করলাম F1, এদিকে একটা বল F1 আমি প্রয়োগ করলাম, তাহলে এবার কি হবে, এবার তো এফ নেট 0 না, এবার এফ নেট বা টোটাল বল, এই বস্তুর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেটা কি হবে, সেটা হবে তোমার F1। সিম্পল। এবার ধরো আমি যদি এই বস্তুর উপর একটা এই দিক থেকে আর একটা বল প্রয়োগ করলাম F2 ভেক্টর, F2 বল আমি এই দিক থেকে প্রয়োগ করলাম, তাহলে এবার এই বস্তুর উপর যে টোটাল ফোর্স, টোটাল যে বল প্রযুক্ত হচ্ছে সেটা কি হবে, সেটা হবে কি এই দুটোর যোগফল, ভেক্টর যোগফল F1 প্লাস F2। এটা হয়ে গেল এই বস্তুর উপর। এবার এফ নেট। আবার ধরো আমার ইচ্ছা হলো আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করব F3, তাহলে এবার কি হবে, আবার এই বস্তুর উপর যে টোটাল ফোর্স সেটা হবে এই দুটো আর এই, মানে এই তিনটের ভেক্টর যোগফল। ভেক্টর যোগ কিন্তু সিম্পল যোগ এক্ষেত্রে করা যাবে না, কারণ আমার বলের যে অভিমুখগুলো সেগুলো ভিন্ন ভিন্ন। এ কারণ, আর যেহেতু বল একটা ভেক্টর রাশি, এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি, এই কারণে আমরা এখানে ভেক্টর যোগের নিয়ম ইউজ করতে হবে। একইভাবে আমি যদি এবার অনেকগুলো বল একসঙ্গে প্রয়োগ করি, F4 এই দিক থেকে প্রয়োগ করলাম, F5 বিভিন্ন মানের এবং বিভিন্ন দিক থেকে আমি যদি বল প্রয়োগ করি, F5 তারপরে F6, আমি যতগুলো চাই বল প্রয়োগ করতে পারি। একদিক থেকে আমি দু হাত দিয়ে করলাম, আমার বন্ধু এই দিক দিয়ে দু হাত দিয়ে চাপ দিল, এদিক থেকে আরো আর দুজন বন্ধুকে ডাকলাম, তারা এইভাবে। তার মানে একটা বস্তুর উপর আমি অনেকগুলো বল একসঙ্গে প্রয়োগ করতে পারি। আর আমি যদি বলি, এবার আমি বন্ধুকে জিজ্ঞেস করি যে বল, টোটাল বল কতটা কাজ করছে এর উপরে, তাহলে আমি কি বলবো যে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5 এবং চলতেই থাকবে। আমি যতগুলো বল প্রয়োগ করব প্রত্যেকটাকে আমি যদি ভেক্টর যোগ করি, মানে ভেক্টর হিসেবে যে ভেক্টরের যে যোগের ফর্মুলা সেই হিসেবে আমি যদি যোগ করি, তাহলে এই যে বস্তুর উপর টোটাল যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি বার করতে পারবো। এটাই হচ্ছে আমার এফ নেট, তার সিম্পল রূপ। এভাবেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি। আর যদি ধরো আমি এক থেকে 10, 15, 12, 13খানা বল, 13 ধরনের বল আমি যদি এর উপর প্রয়োগ করি এক এক দিক থেকে, তাহলে আমি কি সবকটা তো একসঙ্গে লিখবো না,
সেক্ষেত্রে আমি এটাকে মুছে এভাবে লিখতে পারি, তো সামেশন অফ এফ, অথবা অনেকে এটা যদি না বোঝো তাহলে এই 1 থেকে n, মানে 1 থেকে n পর্যন্ত যে যে বলগুলো আমি প্রয়োগ করেছি প্রত্যেকটার যে ভেক্টর যোগফল। এই কারণে এই যে উপরে আমি যে এটা দিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে ভেক্টর যোগফল নিতে হবে। যদি আমি ধরো f1 এভাবে প্রয়োগ করলাম, f2 আমি যদি এভাবেই প্রয়োগ করতাম, তখন আমি দুটোকে সিম্পল যোগ করতে পারতাম, কারণ তখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী যদি 0 ডিগ্রি হয় তাহলে এমনি নর্মাল যে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যদি হয় তাহলে নর্মাল যে নর্মাল অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা অনুযায়ী আমরা ভেক্টরগুলোকে যোগ করতে পারি। কিন্তু যদি এদের অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে এরা পরস্পরের উপর ক্রিয়া করে, তাহলে আমাদেরকে ভেক্টর যোগ ইউজ করতে হবে। এ কারণে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গতিসূত্র। আমাদের এই জিনিসটা বলে যে কোনো বস্তুর উপর যে এফ নেট প্রয়োগ হচ্ছে সেইটা বস্তুর ভর আর বস্তুর যে অ্যাক্সিলারেশনের সৃষ্টি হচ্ছে তার সমানুপাতিক বা তার সমান। আচ্ছা, এবার আমি এখানে দেখলাম যে এফ নেট কি সেই সম্পর্কে দেখলাম। এবার ধরো একটা বস্তুর উপর এফ নেট নিয়ে এবার আমি আলোচনা করছি। ধরো বিভিন্ন আমি বল প্রয়োগ করেছি, ধরো আমি এখান থেকে একটা বল প্রয়োগ করেছি আর এখান থেকে একটা বল আমি প্রয়োগ করেছি, F1 আর F2। তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি, ভেক্টর যোগ করি, তাহলে ওটা কিছু এরকম হবে যে এই এবং তাহলে ওটা যাবে আমার এই যে, এটা হয়ে গেল আমার এফ নেট এইদিকে এরকম কিছু একটা হলো। তার মানে এফ নেট হচ্ছে এই দুটোর যোগফল। এবার এই যে এফ নেট, এটা সমান হবে বস্তুর যে ভর এবং অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশন কিসের জন্য? যা বললাম, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার মধ্যে অ্যাক্সেলারেশন আসে। যদি আমি কোনো বস্তুর উপর সিম্পল একটাই মাত্র বল প্রয়োগ করতাম, যদি কোনো বস্তুর উপর আমি যদি একটা বল প্রয়োগ করতাম, বস্তুর উপর আমি এইদিকে একটা বল প্রয়োগ করেছি, বস্তুর ভর হচ্ছে তোমার m, তাহলে এই যে বস্তুর অ্যাক্সেলারেশন হতো বলের দিকে, বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর অ্যাক্সেলারেশন সেই দিকে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে বস্তুর, লিখে দিই, বস্তুতে বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণের অভিমুখ সর্বদা নেট ফোর্স বা নেট বল এর অভিমুখে হবে। এই যে লাইন লিখলাম, এই যে কথাটা লিখলাম, এটা বিশাল ইম্পর্টেন্ট। কারণ কি অনেক সময় আমাদের দেখে মনে হয় যে বল এদিকে প্রয়োগ করছি, বস্তুর ত্বরণ কোন দিকে হবে। মাঝে মাঝে এই জিনিসটা আমরা এমন কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা ভুল করি, জিনিসটাকে অন্যভাবে অ্যাপ্লাই করে ফেলি। এই কারণে এই কথা সবসময় মাথায় রাখবে, সবসময়, যে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে আমি যতগুলোই বল প্রয়োগ করি না কেন তার একটা নেট বল আমি পাবো, যেটা আমি দেখালাম যে যতগুলোই আমি বল প্রয়োগ করি তাদের একটা নেট রেজাল্টেন্ট বা নেট ফোর্স আমি ক্যালকুলেট করতে পারবো। সেই নেট ফোর্স যেদিকে হবে সেই দিক বরাবর বস্তুর ত্বরণ হবে সবসময়, নেট বলের অভিমুখে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবার কি যা বললাম, ধরো একটা বস্তু আমার কাছে রয়েছে আর এই বস্তুর উপর আমি এই দিক থেকে একটা মাত্র বল এফ প্রয়োগ করলাম, ধরো F1, আমি এই দিক থেকে একটা বল F1 প্রয়োগ করলাম। আমি কি বললাম, আর এর উপর কি অন্য কোনো বল প্রযুক্ত হচ্ছে না তো, তার মানে এই যে F1 এটাই হচ্ছে নেট ফোর্স। তার মানে বস্তুর যে অভিমুখ, বস্তুর ত্বরণের যে অভিমুখ, ধরো এর বহর হচ্ছে m, তাহলে বস্তুর ত্বরণ এর যে অভিমুখটা হবে সেটা হবে এই যে বল তার দিকে,
সব সময় বস্তুর নেট ফোর্স, যে বস্তুর উপর প্রযুক্ত নেট ফোর্স যেদিকে, বস্তুর ত্বরণ সেই দিকে। আর এটাকে আমি কিভাবে লিখতে পারি তাহলে? নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী F1 একে আমি লিখতে পারি m a এরকম। এবার ধরো আমি আর একটা বস্তু নিলাম, আর এক্ষেত্রে আমি এর উপর দুটো বল প্রয়োগ করলাম, দুই দিক থেকে দুটো বল আমি প্রয়োগ করলাম, F1 এবং F2। তাহলে এক্ষেত্রে কি হবে? আমাকে প্রথমে নেট ফোর্স বার করতে হবে। নেট ফোর্স কিভাবে বার করে? ভেক্টরের নিয়ম অনুযায়ী F নেট হবে তোমার F1 প্লাস F2। F1 এবং F2 আমাকে বার করতে হবে। F1 ধর এইদিকে আর F2 হচ্ছে এরকম এইদিকে। তাহলে এদের যে আমি সামান্তরিক যদি আঁকি, তাহলে কিছু এরকম এরকম দিকে আমার F নেট আমি পাচ্ছি। F নেট তাহলে ধর এরকম দিকে আমি আঁকলাম, এটা হচ্ছে তোমার F নেট। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমার F নেট, মানে বস্তুর উপর টোটাল এই বলটা কাজ করছে, যেহেতু আমি দুটো বল এভাবে নিয়েছি। এবার বস্তুর তাহলে ত্বরণ কোন দিকে হবে? বস্তুর ভর যদি আবার m হয় তাহলে বস্তুর ত্বরণ হবে এই দিকে। আর আমি সেক্ষেত্রে লিখতে পারি কি F নেট, এটা হবে m ইন্টু a। আর এই a আর f এদের ডাইরেকশন হবে সেম। আর একে আমি এভাবেও লিখতে পারি F1 প্লাস F2 সমান m a, একই জিনিস। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা। যে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের ভর সম্পর্কে বলে, মানে বেগ সম্পর্কে বলে, মানে বলের যে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা সম্পর্কে বলে। আর এফ নেটের হচ্ছে আমাদের কনসেপ্ট, যে এফ নেট মানে হচ্ছে যতগুলো বল প্রয়োগ হচ্ছে, যতগুলো বল আমি একটা বস্তুর উপর ক্রিয়া করছে তাদের ভেক্টর যোগফলই হচ্ছে এফ নেট বা টোটাল ফোর্স। আর এফ নেটের যে অভিমুখ হবে কোনো বস্তুর উপর প্রযুক্ত এফ নেটের যে অভিমুখ হবে বস্তুর যে ত্বরণ তার অভিমুখও সেম ডাইরেকশনে হবে। আর বস্তুর এফ নেট অ্যাক্সেলারেশন এবং মানে বস্তুর ত্বরণ এবং বস্তুর ভরের গুণফলের সমান হবে। হয়ে গেছে এটা। দেখুন ঠিক আছে। এবার দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এটাকে আমরা একটু ভাঙবো, দ্বিতীয় গতিসূত্রকে একটু ভাঙবো এবং ভালো করে জিনিসটাকে আরো দেখবো। আচ্ছা, এবার আমি এফ নেট না লিখে আমি সিম্পল এফ লিখছি, তোমরা বুঝে যাবে যে এফ মানে হচ্ছে এফ নেট, কোনো বস্তুর উপর প্রযুক্ত টোটাল ফোর্স, ওটাকে আমি এভাবে এফ হিসেবে লিখছি। এটা হচ্ছে আমার এম এ, আমরা যা জানি। এবার কি এ মানে কি, যেটা আমরা পড়েছি আগেই কাইনেমেটিক্সে যেটা পড়া আছে, ওটা হচ্ছে এ হচ্ছে মানে ত্বরণ বস্তুর প্রাথমিক গতি অন্তিম বেগ, বস্তুর অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। অতএব মানে ত্বরণ মানে তো আমরা জানি যে বস্তুর বেগের পরিবর্তনের হার, বস্তুর বেগের পরিবর্তনের হার হচ্ছে আমার ত্বরণ। সিম্পল। তার মানে কি প্রাথমিক বেগ মাইনাস ত্বরণ মানে হচ্ছে ত্বরণ মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, মানে যত সময়ে বেগ পরিবর্তিত হয়েছে বস্তুর একটা বেগ। আমি সিম্পলি একবার বলে দিচ্ছি যে বস্তুর বেগ ধরো প্রথমে v1 ছিল, প্রথমে v1 বেগে এর বস্তু যাচ্ছিল, এর বেগ দেখা গেল বাড়লো, বাড়তে 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 টি সময় পরে এর বেগ হয়ে গেল তোমার v2। কিংবা উদাহরণ সহ যদি বলা যায়, ধরো বস্তুর বেগ ছিল প্রথমে 10 মিটার পার সেকেন্ড, আর বস্তু ধরো বেগ বাড়তে বাড়তে তোমার 2 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়ে গেল, বেগ বেড়ে বেড়ে দেখা গেল 2 সেকেন্ড পর বস্তুর বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বস্তুর বেগ হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, বস্তুর ত্বরণ বস্তুর ত্বরণ হবে 20 - 10 বাই যত সময় লেগেছে 2, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বস্তুর ত্বরণ, সিম্পল। অর্থাৎ এ মানে হচ্ছে, বা আমি ভেক্টর সাইন যদি সরিয়ে দিই, আমি কেবল ম্যাথমেটিক্যাল, আমি শুধু ভ্যালু নিয়ে কাজ করছি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, ম্যাথমেটিক্যাল ভ্যালু নিয়ে আমি কাজ করছি। তাহলে এ সমান সমান ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। তাহলে একইভাবে আমি এখানে এর জায়গায় যদি আমি এটা লিখে দিই, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। আর একে যদি আমি এমকে এভাবে লিখি, এম টু এম ভি ওয়ান বাই টি। এবার আমাকে এই জিনিসটা বলো যে এটা কি পড়েছি তো আগে, যে কোনো বস্তুর ভর যদি এম হয়, কোনো বস্তুর ভর যদি এম হয়, বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে এম ভি এই যে রাশি, একে আমরা কি বলি? ভরবেগ। এটা হচ্ছে আমাদের ভরবেগ, এম ভি ইকুয়ালস টু ভরবেগ। আর ভরবেগের পরিবর্তন কাকে বলে? দেখা গেল প্রথমে বেগ ছিল ভি ওয়ান, বস্তুর পরে বেগ বেড়ে গেল, বেড়ে গিয়ে হয়ে গেল, দেখা গেল বস্তুর বেগ হয়ে গেল ভি টু, বেড়ে গেল কমে গেল কিছু একটা হলো, মানে বেগ পরিবর্তিত হলো। ভি ওয়ান ছিল সেখান থেকে হয়ে গেল ভি টু, দুটোই সেম লাগছে দেখতে, ভি টু। আর বস্তুর ভর ধরো এমই ছিল আগে, আরে বাবা রে, আগে ছিল এম, এখন আছে এম, কিন্তু বস্তুর বেগ বেড়ে গেল কিছু করে, আমি ঠেলা মারলাম, গুঁতো মারলাম, টানলাম, কিছু একটা করলাম, বস্তুর বেগ বেড়ে গিয়ে ভি টু হয়ে গেল। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে বস্তুর ভর বেগের পরিবর্তন, তুমি যদি প্রথমে জিজ্ঞেস করে বস্তুর বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন সেটা হবে ভি টু মাইনাস ভি ওয়ান, বেগের পরিবর্তন। যদি জিজ্ঞেস করে ভর বেগের পরিবর্তন, সেটা হবে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা হার মানে কি? হার মানে হচ্ছে সিম্পল, যে প্রত্যেক সেকেন্ডে কোনো একটা ধরো কিছু একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, আর এই ঘটনা মানে ঘটতে, বাট আমরা টাইম নিয়েই কোনো ঘটনা ঘটবে। আর যদি কখনো কোনো কথায় তোমাকে হার জিজ্ঞাসা করা হয় যে হার মানে কি, এই ঘটনা ঘটার হার, হার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ওই ঘটনা কতটা ঘটছে। একইভাবে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হচ্ছে তোমার এইটা, ভরবেগের পরিবর্তন, যদি জিজ্ঞেস করে ভরবেগের পরিবর্তনের হার কি, তাহলে তুমি কি করবে? তুমি দেখবে যে এই ভি ওয়ানের থেকে ভি টু বেগ হতে কতটা সময় লাগলো। দেখা গেল টি সেকেন্ড সময় যদি লেগে থাকে, এই টি 10 হতে পারে, 5 হতে পারে, 15 হতে পারে, কিছু হতে পারে, আমি ধরলাম টি সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা কি করব? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভরবেগের পরিবর্তন কত, আমি বলবো এই যে। যদি জিজ্ঞাসা করে ভরবেগের পরিবর্তনের হার কত হয়েছে, তাহলে সিম্পল আমি এই যে রাশি, একে আমি টি দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে এটা কি হলো? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে আমাদের এফ, কারণ এটা তো আমরা বুঝতেই পারছি সেম জিনিস। এম যদি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ভি ওয়ান হয়, পরে যদি বেগ বেড়ে বা কমে গিয়ে যদি ভি টু হয়, আর বস্তুর আর এই যে ঘটনা ঘটতে যদি টি সময় লাগে, তাহলে এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর এই পুরোটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা কি বলতে পারি যে বস্তুর উপর, এটা এখান থেকেই দ্বিতীয় সূত্রের একটা অন্য রূপ আসে, যেটাকে বলা হয় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান, ঠিক আছে। কারণ কি আমরা এখানে দেখলাম বস্তুর যদি ধরো বেগ ছিল না আগে, ধরো প্রথমে জিরো ছিল, প্রথমে কি লাগছে, বস্তুর বেগ প্রথমে জিরো ছিল, রেস্ট ছিল, আমি যদি বল প্রয়োগ করি তাহলে সিম্পল বস্তুর কাছে একটা ত্বরণ আসবে, মানে বস্তুর বেগ বাড়বে ধীরে ধীরে, এটা হচ্ছে বস্তুতে যে ত্বরণ আসবে। এই তার মানে ত্বরণ আসার কারণে কি হবে? দেখা গেল 10 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়ে গেল 10 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়ে গেল 10। আর তাহলে তার মানে কি বস্তুর যে বেগ পরিবর্তিত হয়েছে। এবার আমি যদি বলি এর ভর অপরিবর্তিত আছে, মানে ভর চেঞ্জ হয়নি, তাহলে তুমি কি বলবে? যদি তোমাকে জিজ্ঞেস করে ভরবেগের পরিবর্তন কত, তুমি বলবে এম ইন্টু 10, যেটা বেড়ে গিয়ে লাস্টে হলো, বা অন্তিম ভরবেগ,
এম ইন্টু 10 মাইনাস প্রাথমিক ভরবেগ এম ইন্টু 0, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যদি বলে ভরবেগের পরিবর্তনের হার কত, তুমি বলবে এইটা বাই, ধরো আমার কাছে 10 সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ডে 0 থেকে 10 হয়েছে, তাহলে আমি কি বলবো, বাই 10। এটাই হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন হার। এবার যদি তোমাকে বলে যে বস্তুর উপর প্রযুক্ত বল কত, তাহলে সিম্পল তুমি আবার বলবে এটাই তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানেই তো বল, তাহলে এটাকেই তুমি বলবে এটাই হচ্ছে ফোর্স, এতটাই ফোর্স লেগেছে। তাহলে কত হবে, এম 10 10 এটা কাটা যাবে কারণ এটা তো 0, তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম, বা ওই এম এর একটা মান হবে, আমি যদি তোমাকে বলি এম 5 কেজি, তাহলে এই ক্ষেত্রে তোমার যে বল প্রয়োগ করেছো সেটা হবে 5 নিউটন। সিম্পল। এটা গেল দ্বিতীয় সূত্রের একটা অন্যরূপ, যেখানে দ্বিতীয় সূত্রকে আমরা বলের সঙ্গে ভরবেগের যে পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার এটাকে আমরা রিলেট করি, মানে কলম বিদ্যার সাহায্যে প্রকাশ। এবার ডেরিভেটিভ যাদের করা আছে তাদের ক্ষেত্রে জিনিসটা সুবিধা হবে, যাদের করা নেই তারা শুধু জিনিসটাকে দেখো যে মানে কি। দেখো মানে ডেরিভেটিভ মানে কি বোঝায়, যে ধরো আমার কাছে কোনো আছে, কোনো একটা রাশি আছে আমার কাছে, যেমন ধরো যদি আমার কাছে দেখো বেগ, এটা হচ্ছে আমার বেগ। এবার আমি কি বলি, যদি ধরো বেগ আমার চেঞ্জ হচ্ছে, v1 এর থেকে v2 তে গেল, v1 থেকে v2 তে গেল, টি সময় লাগলো। এবার যদি বলি টি এর সাপেক্ষে বেগের পরিবর্তন, মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সেটাকে যদি আমি লিখি তাহলে আমি এভাবে লিখবো, তো v2 বা এরকম v2 মাইনাস v1 বাই টি, যে কতটা সময় লেগেছে, এটাকে আমরা এভাবে লিখি। এবার দেখা গেল যে বেগ তোমার দেখা গেলো প্রত্যেক অনেক ক্ষুদ্র সময়ে, দেখা গেলো 0.00001 0.00001 সেকেন্ডে দেখা গেল বেগ পরিবর্তিত হচ্ছে, আবার মানে কিছু পরিবর্তন হচ্ছে, মানে অনেক কম সময়ে বেগ পরিবর্তিত হতেই আছে এরকম, মানে তৎক্ষণাৎ বেগ পরিবর্তিত হচ্ছে। তখন ওই জিনিসগুলোকে, যে খুবই ক্ষুদ্র পরিবর্তন যদি বেগের হয়, খুবই ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরিবর্তন যদি হয়, সেটাকে লেখার সময় আমরা এভাবে লিখি ডিভি আপন ডিটি বা ডিভি ডিটি। এটা হচ্ছে একে বলা হয় ডেরিভেটিভ ফর্ম। আর এটা আমাকে সিম্পলি ফিজিক্সে আমার এই জিনিসটা বোঝায় যে বেগের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। একইভাবে আমি যে কোনো কিছুর পরিবর্তন নিতে পারি, যেমন ধরো আমার এখন দূরত্ব আছে, আমার যত দূরত্ব বাড়ছে, ধরো এটা হচ্ছে আমার বাড়ি, এখান থেকে এটা হচ্ছে আমার স্কুল, আমি যত স্কুলের কাছে যাচ্ছি তত দেখা গেল আমার বেগ বাড়ছে, আমি যত স্কুলের কাছে যাচ্ছি আমি তত জোরে দৌড়াচ্ছি, ঠিক আছে। তো আমি বাড়ির থেকে বেরোলাম, ভি বেগে আমি বাড়ির থেকে বেরোলাম, আর যত আমি স্কুলের কাছে যাচ্ছি তত আমার বেগ ধরো করে বাড়ছে, কারণ আমি বুঝতে পারছি যে সময় দেরি হয়ে যাচ্ছে স্কুলে ঢোকার, তাই জন্য আমি আরও জোরে দৌড়ানোর চেষ্টা করছি, তার মানে যত কাছে যাচ্ছি তত আমার বেগ বাড়ছে। তাহলে আমি কি বলতে পারি, ম্যাথামেটিক্যালি আমি কি বলতে পারি, যে এই দূরত্ব, ধরো বাড়ি থেকে আমার দূরত্ব এক্স, বাড়ি থেকে আমার দূরত্ব এক্স, তখন হচ্ছে আমার বেগ হচ্ছে ভি। আর যত এক্স বাড়ছে, যত এক্স এর মানটা বাড়ছে, যত এক্স বাড়ছে, যত দূরে যাচ্ছি তত আমার বেগ আরও বেশি বাড়ছে। তার মানে আমি কি লিখতে পারি, যে পরিবর্তন হচ্ছে আমার বেগ, যত আমার বেগ পরিবর্তিত, যত আমার দূরত্ব পরিবর্তন হচ্ছে বাড়ির থেকে যত দূরে যাচ্ছি, কিংবা স্কুলের থেকে আমি যত কাছে আসছি, স্কুলের যত কাছে আসছি তত আমার বেগ পরিবর্তিত হচ্ছে, বেগ বাড়ছে। যদি এটাই আমি তোমাকে বলি যে এটাকে লেখো যে বেগ, এবার যদি আমি তোমাকে বলি যে কত আমার বেগ কতটা বেগ পরিবর্তিত হচ্ছে দূরত্ব পরিবর্তিত হলে, তাহলে ওটাকে আমি এভাবে লিখবো যে ডিভি আপন ডিএক্স। এটা কি বোঝাবে, এটা বোঝাবে যে আমার কতটা, মানে দূরত্ব যত বাড়ছে আমার বেগ কতটা বাড়ছে, দূরত্বের সাপেক্ষে বেগ কতটা বাড়ছে। দূরত্ব যদি 1 মিটার হয় তাহলে আমার বেগ কতটা বাড়লো, এটা হচ্ছে আমার, এটাকে বোঝায়। এটা হচ্ছে এর মানে ফিজিক্যাল যে মানে এটা যে জিনিসটা বোঝায় আমাদের ডেরিভেটিভ ফিজিক্সে যে জিনিসগুলোকে বোঝায়, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ কোনো কিছুর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে হতে পারে, দূরত্বের সাপেক্ষে হতে পারে, ওজনের সাপেক্ষে, ভরের সাপেক্ষে, কোনো কিছু, যে কোনো কিছু সাপেক্ষে হতে পারে। তাহলে একটা জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, ত্বরণ। ত্বরণ মানে কি, ত্বরণ যে ডেফিনেশন, তার মানে কি বেগের পরিবর্তন, এটা হচ্ছে পরিবর্তন ডেল্টা, তার মানে বেগের যে পরিবর্তন সেটা বাই সময়, এটা হচ্ছে তোমার ত্বরণ। আমরা এভাবে লিখি ত্বরণকে, মানে v2 মাইনাস v1, ওটাই। এটাকে দেখা গেল যে খুবই ক্ষুদ্র সময়ে খুবই ক্ষুদ্র পরিমাণ বেগ পরিবর্তিত হচ্ছে, তাহলে ওটাকে যখন আমরা লিখবো তখন সেটাকে আমরা লিখি এভাবে ডিভি বাই ডিটি। খুবই ক্ষুদ্র পরিবর্তন যদি হয় বেগের খুবই ক্ষুদ্র সময়ে, তখন আমরা ওটাকে এইভাবে লিখি ডিভি আপন ডিটি। আর তার মানে আমরা বলকে কিভাবে লিখতে পারি, ফোর্স, একে আমরা এভাবে লিখতে পারি, তো
এম এ, যেটা আমরা লিখে থাকি সবসময়, তাহলে এটাকেই আমরা লিখতে পারি এম ডিভি আপন ডিটি। এটা হচ্ছে কলনবিদ্যার সাহায্যে তোমার ইয়ের যে ফর্ম, মানে ক্যালকুলাস ইউজ করে যে ফর্মটা আসে ফোর্সের। এই হয়ে গেল। এবার আমরা কি জানি, এফ মানে আবার কি, ভরবেগের পরিবর্তনের হার। এফ মানে ফোর্স ভরবেগের পরিবর্তনের হারের সমান। এখানে আমি কি করলাম, বেগের পরিবর্তন সময় সাপেক্ষে, তার মানে আর ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। আর একইভাবে যদি ধরো আমি এভাবে লিখি, ফোর্স সমান ডিপি আপন ডিটি, এটা কি, এটা হচ্ছে ভরবেগ, আর এই ডিপি বোঝায়, ডিপি এই যে পুরো জিনিসটা এ বোঝায় ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তাহলে এভাবেও আমি লিখতে পারি। তাহলে সিম্পলি যে জিনিসটা হলো ওটা হচ্ছে এফ কে মানে ফোর্সকে আমি দুইভাবে লিখতে পারি কলনবিদ্যার সাহায্যে। এফ সমান এম ইন্টু ডিভি আপন ডিটি বাই এফ, অথবা এফ সমান ডিপি ডিটি। এই দুই ফর্মে আমরা এফ কে লিখতে পারি। এবার কি আমাদের যদি কোশ্চেন দেয়, তাহলে এবার ডেরিভেটিভ যারা পারে, যারা তোমরা পারো ডেরিভেটিভগুলো, তাদের ক্ষেত্রে জিনিসটা সুবিধা হবে, কিংবা যারা পারে না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি যে ডেরিভেটিভ মানে কি। ধরো তোমাকে এরকম দেয়া যে ভি, বা তোমার ভি হচ্ছে একটা সময়ের ফাংশন, তার মানে কি ভি সমান সমান এফ টি। তোমাকে বললো ভি হচ্ছে সময়ের একটা ফাংশন, আর এই ফাংশনটা এরকম দেখতে, ভি ইজ ইকুয়ালস টু ধরো টি স্কোয়ার প্লাস টি, ঠিক আছে? এটা ধরো এরকম দেখতে একটা ফাংশন। তার মানে কি তোমার বেগের সঙ্গে এটা হচ্ছে তোমার সময়ের সম্পর্ক, বেগের সঙ্গে সময়ের সম্পর্ক আমি তোমাকে বলে দিলাম, কোশ্চেনে বলে দিল যে বেগের সঙ্গে সময়ের সম্পর্ক এই। আর তোমাকে বললো যে ভর হচ্ছে তোমার 5 কেজি ভর, বস্তুর ভর 5 কেজি। তাহলে তোমাকে বললো যে 2 সেকেন্ড পরে বস্তু যদি স্থির অবস্থা থেকে শুরু করে, তাহলে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, সরি বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে 2 সেকেন্ড পর, বা টি সমান 2-তে ধর কোয়েশ্চেন ভি তোমাকে বললো যে এই, আর এম হচ্ছে 5 কেজি, আর তোমাকে জিজ্ঞাসা করা হলো টি সমান 2 সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল কত। যারা ডেরিভেটিভ করতে পারে তাদের অসুবিধা হবে না। এবার যারা পারে না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি যে ফিজিক্সের ক্ষেত্রে কি হয়। ফিজিক্সে তোমার এই যেগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন কিংবা পলিনোমিয়াল যে ফাংশন, সেইগুলো ছাড়া অন্য লগ দিয়ে বা ওই দিয়ে তোমার ডেরিভেটিভ করতে দেয় না, সিম্পলি এরকমই থাকবে। এবার এগুলোকে কিভাবে করতে হয়, ধরো তোমাকে যদি বললো, এটা জিনিস দেখে নাও একবার, তো তোমাকে যদি বলা হলো, দেখা গেল এরকম অন্য একটা ফাংশন নিচ্ছি, ধরো একটা ফাংশন হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে কিভাবে করতে হয়, যদি তোমাকে বলে ডিওয়াই ডিএক্স তুমি বার করো, ডিওয়াই ডিএক্স কত হবে সেটা লিখো। তাহলে ডিওয়াই ডিএক্স সমান এরকম হবে। এর যে নিয়ম বা সূত্র বলে নাও যাই বলো, ওটা হচ্ছে কি, এই এক্স স্কোয়ার মাথায় যেটা আছে এক্সের ওটা চলে আসবে সামনে, আর মাথায় যেটা আছে ওটাকে তুমি বিয়োগ করবে 1 থেকে, 2 - 1। তাহলে এটাই হয়ে গেল তোমার ডিওয়াই ডিএক্স এর মান, বা ডিওয়াই ডিএক্স এর যে সমীকরণ, ডিওয়াই ডিএক্স এর সঙ্গে এক্স এর যে সম্পর্ক ওটা। এই একইভাবে তাহলে যদি তোমাকে বলে y2 অন্য কিছু একটা, বা এটা মুছে দেবি, যদি তোমাকে বলে যে y সমান 2x⁴, তাহলে এটাকে আমি কিভাবে করব, সিম্পল। যদি তোমাকে জিজ্ঞাসা করে y বলে দিল তোমাকে y সমান এত, y হচ্ছে y x এর একটা ফাংশন। এবার ফাংশন মানে নিশ্চয়ই বোঝো, ফাংশন মানে কোনো একটা তোমার ইয়েকে কোনো চলরাশির সঙ্গে রিলেট করা। এবার যদি বলে ডিওয়াই ডিএক্স কত তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি করবে, যা বললাম প্রথমে উপরে যেটা আছে এক্স এর তোমার সূচকে যা আছে তাকে সামনে নিয়ে আসো। তাহলে এখানে 2 ছিল আগের দিয়ে, আমি কি করলাম 4কে সামনে নিয়ে আসলাম, 4 এক্স আর যা আছে তার সঙ্গে 1 মাইনাস করতে হবে। তাহলে এখানে কি হবে 2 4 8 x⁵ x³। এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স। এবার যদি তোমাকে বলে যে x সমান 1, x সমান 1,
x সমান সমান 1a dy dx এর মান কত হবে? সিম্পল এখানে 1 বসিয়ে দেবে। dy dx যেটা তোমার বেরোলো 8x³ এখানে x এর জায়গায় তুমি 1 বসাবে, তাহলে কত হবে? 8। এরকম, তাই খুবই সিম্পল। একইভাবে যদি তোমার কাছে এরকম থাকে y সমান x² প্লাস 4x⁻³ এরকম যদি থাকে, একে যদি dy dx করতে বলে, যদি বলে dy dx এর মান কত, তাহলে তুমি কি লিখবে? তাহলে যেহেতু যোগে আছে এরকমই দেবে, যোগ বা বিয়োগ এভাবেই দেবে। এগুলোকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। তাহলে এইভাবেই দেবে তোমাকে, লগ দিয়ে বা ইয়ে দিয়ে। ওইগুলোর জন্য আলাদা সূত্র আছে যেগুলো ক্লাস 11-এ শিখে যাবে, কিন্তু এইগুলো হচ্ছে আগে বেশি দরকারি, যে এইগুলো ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা তুমি মনে রাখতে পারো আগের দিয়ে। এখন নিউটনের কিছু অঙ্ক করার জন্য কিংবা ফিজিক্সের তোমার কাইনেমেটিক্সের কিছু অঙ্ক করার জন্য প্রথম দিকে এইটা মনে রাখতে পারো, কেবল এই অংশটা, যে ডিওয়াই ডিএক্স যদি বলা হয় এই অংশের ডিওয়াই ডিএক্স, তাহলে সেটা হবে যেহেতু যোগে আছে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করবে। মানে কি, প্রথমে এটা করলাম, মানে এটা কি নিয়ম, উপরে যা আছে সেটা সামনে আসবে, উপরেরটা সামনে আসবে 2, আর উপরে যা ছিল একই জিনিস লিখবে, লিখে এটাকে 1 দিয়ে মাইনাস করবে, 1 দিয়ে প্লাস। একইভাবে এবার তুমি একে আলাদাভাবে করো, 4 ছিল 3 সামনে আসবে, মাথায় 3 ওটা সামনে আসবে, x³ আর 1 মাইনাস করব, যেটা এলো 2x প্লাস 12x²। এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই হয়ে গেল। এবার তাহলে আমরা ওই কোশ্চেনটা সলভ করি, যে এটা এখানে কি হবে, v সমান সমান t² প্লাস t বলা আছে। তাহলে এখানে যদি আমাকে বলেছে কি বল কত, এবার আমি কি দেখলাম, আমাদের সূত্র কি, f সমান সমান ma, আর এই a কে আমি কিভাবে লিখতে পারি, f dv dt। তার মানে কি এখানে ওখানে যে y আর x দেখলাম, একইভাবে এটা হচ্ছে y, এটা হচ্ছে x, তাহলে আমি তাই করব। dy dt এখানে কি আছে, এই যে t² t আছে, তাহলে এখানে dv dt আমাকে করতে বলেছে। আমি এটাকে এইভাবেও লিখতে পারি, এই যা আছে তাই t² প্লাস t, বা এইভাবে রাখলে যদি তোমার সুবিধা হয় তাহলে সেভাবে করতে পারো। এবার যেভাবে ওই নিয়ম ছিল একইভাবে এই যেটা মাথায় আছে ওটা সামনে আসবে। যদি dv dt করতে বলে তখনই v মানে হচ্ছে এইটা, কিন্তু dv dt মানে এই যা মাথায় আছে ওটা প্রথমে সামনে আসবে, এম আমি গুণ রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট সামনে আসবে, আর যা মাথায় আছে তার থেকে 1 মাইনাস, প্লাস এর মাথায় কি আছে, এর মাথায় আছে 1, এই যে শুধু টি, এর মানে কি এর মাথায় আছে 1, তার মানে কি একই সামনে আসবে 1, আর এখানে কি করব, t⁻1 মাইনাস 1 এই হলো। তাহলে এবার আমি এখানে কি লিখতে পারি, f সমান সমান m ইন্টু এই 2t, 2 মাইনাস 1 1 প্লাস এখানে কত আসছে 1। এবার আমাকে কি বলেছে, বলেছে t সমান 2 সেকেন্ডে, t সমান 2 সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল কত। এবার যা বললাম, যদি x এর মান দিয়ে দেয় যে x সমান 1 এ কত, x সমান y এ dy dx এর মান কত, x সমান সমান 3 এ dy dx এর মান কত, তখন কি করতে হয়, x এর জায়গায় ওই মানটা বসিয়ে দিতে হয়, সিম্পল। এখানে তোমাকে t বলেছে t 2 সেকেন্ডে, তাহলে এখানে t এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে কত হবে, m সমান m ইন্টু এখানে 2 বসিয়ে দিলে কত হবে 4 প্লাস 1। তাহলে তোমার ফোর্স কত আসছে, তাহলে ফোর্স হচ্ছে কি m ইন্টু কত হলো 5, m বলে দিয়েছে কত 5 কেজি, তাহলে এটা হয়ে গেল তোমার 5 ইন্টু 5 25 নিউটন, এটা হচ্ছে f এর মান। স্যার আরো ঘুমিয়ে পড়ছেন। জি, এই একটা কোশ্চেন, এর আগে প্রথমে তোমরা পজ করে নিজেরা একবার ট্রাই করে দেখো, আর এটা সহজ আছে প্রথম। আর একটা কথা, যে কোনো কোশ্চেন নিউটনস লস বা ফিজিক্সে যদি তোমার মনে হয় যে ডায়াগ্রাম হতে পারে, এখন দেখবা প্রত্যেকটা কোশ্চেনে তুমি ডায়াগ্রাম কিছু না কিছু বানাতেই পারছো। ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনে ডায়াগ্রাম বানাবে, তাহলে কি হয়, কোশ্চেনের থেকে তুমি যদি ডায়াগ্রাম বানাতে পারো আর কিংবা বানানোর চেষ্টা করো, তাহলে জিনিসটা না আরও ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবা, জিনিসটাকে দেখতে পারবা। আর যে সূত্র তুমি জানো, যেগুলো তোমার মনে হচ্ছে কোয়েশ্চেনে ইউজ হতে পারে, সেগুলো একবার শুধু লিখে নেবা,
মানে যদি ইউজ হোক বা না হোক, যদি তোমার মনে হয় যে এই সূত্রগুলো লাগতে পারে, তাহলে তুমি একবার কোয়েশ্চেনের নিচে যখন উত্তর করবা তখন লিখে নেবা সূত্রগুলো। আচ্ছা, স্ক্রিন পজ করে এই কোয়েশ্চেনটাকে ট্রাই করো। ঠিক আছে, করেছো? এবার দেখি তোমার উত্তর আমার উত্তর মিলে কিনা। কিভাবে করতে হবে? আচ্ছা, বলেছি কি প্রথমে বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ঠিক আছে, সরলরেখায় যাচ্ছিল, পুরো মানে অনেক কিছুই লেখা যায় কিন্তু আমি সব লিখছি না, সিম্পলি শর্টে লিখেছি। একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আচ্ছা, আমি এখনো কোশ্চেন পুরো পড়িনি, কিন্তু আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি আমি প্রথমে সেটাকে লিখব। আচ্ছা, এবার কি কোশ্চেনকে সলভ করার কিছু পদ্ধতি থাকে, সেগুলো শিখতে হবে। যেমন প্রথমে আমি কি দেখলাম যে বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এটা আমি প্রথম ইনফরমেশন পেলাম। আমি কি করবো, একটা বস্তু আঁকবো, একে আমি এরকম 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এরকম দেখাবো নিজের জন্য, কাউকে দেখানোর দরকার নেই, আমি নিজেকে দেখাবো, নিজেকে বলবো। তারপর একটা কাঠের ব্লকে প্রবেশ করলো, ঠিক আছে, এই একটা কাঠের ব্লকে প্রবেশ করলো, কাঠের ব্লক আমার এই বস্তু, তার মানে এখানে এলো, এখানে কাঠের ব্লকটায় প্রবেশ করলো, তার মানে এখানে কি কাঠ যদি থাকে মানে এরকম ভেদ করতে করতে যাবে, তার মানে কি ওর বেগ এরকম কমতে কমতে যাবে, এইটুকু আমি বুঝতে পারছি কমন সেন্স দিয়ে, তাই বলেছে হয়তো। দেখি, কাঠের ব্লকে প্রবেশ করলো, করার পর 3 সেকেন্ড পরে থেমে গেল। আচ্ছা, আমি যা বললাম তার মানে কি কমন সেন্স কি বলছে, যে কাঠের ব্লকে যদি প্রবেশ এরকম করে তাহলে কি হবে, কাঠের ব্লক ওকে বাধা দেবে, তো বস্তু এরকম আসবে, এসে এখানে লাগলো, লেগে ভেতরের দিকে যাবে 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 গিয়ে থেমে গেল, 3 সেকেন্ড পরে থেমে গেল। এবার আমি এখান থেকে কি জানতে পারলাম, যে 5 সেকেন্ড মানে এখানে যখন ছিল বস্তু একদম এখানে, মানে এর সঙ্গে ধাক্কা খাওয়ার আগে 5 মিটার পার সেকেন্ড বেগই এর ছিল, তারপরে ধাক্কা খেলো, এর ভেতরে প্রবেশ করতে থাকলো, প্রবেশ করতে করতে এর বেগ কমতে থাকলো, যেহেতু এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, হতে হতে একদম 3 সেকেন্ড পরে বস্তুর বেগ যেটা সেটা হয়ে গেল 0, থেমে গেল, মানে বস্তুর বেগ 0 হয়ে গেল। তাহলে কাঠ দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বল কত? তাহলে এই যে কাঠ, এর উপর কত বল প্রয়োগ করেছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যে বস্তুর উপর যে বল যদি প্রয়োগ করা হয়, ধরো একটা বস্তু আছে, এর উপর আমি যতক্ষণ বল প্রয়োগ করব ততক্ষণ ত্বরণ থাকবে। ধরে এটা শূন্য মাধ্যম, ঠিক আছে, কোনো ঘর্ষণ কিছু নেই, আমি এর উপর একটা বল প্রয়োগ করছি, এর বেগ দেখা গেল v1 ছিল, এর বেগ আমি সংখ্যায় লিখি, ধরো 10 ছিল, 10 মিটার পার সেকেন্ড, আমি এর উপর বল প্রয়োগ করছি, আর এর বেগ বাড়ছে 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 বাড়ছে, দেখা গেল কিছুক্ষণ পরে এর বেগ হয়ে গেল 20 হলো। যতক্ষণ বল প্রয়োগ করব, ধরো এখন আমি বল প্রয়োগ করছি, তাহলে কি হবে, এর বেগ বাড়বে বাড়বে বাড়বে, বেড়ে গিয়ে হবে 30, কিছু একটা হলো। এবার আমি যদি বল প্রয়োগ করা ছেড়ে দিই একদম হুট করে, যখন এর বেগ 30, বেগ ধরো 30, আমি যদি বল প্রয়োগ করা হুট করে ছেড়ে দিই, তাহলে কি এর বেগ আর বাড়বে? একদমই না। যখনই বল প্রয়োগ করা যদি আমি ছেড়ে দিই, বল আমি যদি প্রয়োগ না করি, তাহলে এর ত্বরণ হয়ে যাবে 0, ত্বরণ 0, আর ত্বরণ 0 মানে হচ্ছে এর মধ্যে কোনো ত্বরণ নেই, তার মানে এর এই যে বেগ, এই বেগেই সবসময় গতিশীল হবে। বল যতক্ষণ থাকবে ত্বরণ ততক্ষণ থাকবে, বেগ পরেও থাকতে পারে, বেগের কোনো অসুবিধা নেই, কারণ বল কি, বল তো তোমার বেগ চেঞ্জ করে, কোনো একটা বল হচ্ছে বেগ চেঞ্জ করে, তার মানে বল যদি না থাকে তাহলে বেগ চেঞ্জ হবে না। বেগ তো নিজের মতো থাকতেই পারে, একটা বল প্রয়োগ করলে বেগ চেঞ্জ হয়, আর যদি বল না থাকে তাহলে বেগ আর চেঞ্জ হবে না। যে বেগটা চেঞ্জ হয়েছে, ধরো আমি আগে বল প্রয়োগ করেছি, তারপরে বল প্রয়োগ করে আমি ছেড়ে দিয়েছি, তাহলে যে বলটা প্রয়োগ হয়েছে, যতটুকু হয়েছে, সেক্ষেত্রে সেখানে এসেই থেমে যাবে। 10 ছিল, সেখান থেকে 20 হলো, সেখান থেকে 30 হলো, আমি এখান দিয়ে যদি বল প্রয়োগ করা ছেড়ে দিই, তাহলে বস্তু এই 30 বেগেই যেতে থাকবে। এটা হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট, যেটাকে মাথায় রাখা দরকার কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। এক্ষেত্রেও যদি যতক্ষণ বস্তুর বেগ 0 হলো, 0 হওয়ার পরে আর এর উপরে বল প্রযুক্ত হলো না, যদি এর পরেও বল প্রযুক্ত হতো তাহলে এ তো রিভার্সে আসতো, ওটা তো সম্ভব এই ক্ষেত্রে। তাহলে এখানে কি, বস্তু যতক্ষণ গতিশীল ছিল ততক্ষণ ওর উপর একটা বল প্রয়োগ হয়েছে এই দিকে। এবার আমি এই দিকে কেন বলছি, দেখো, প্রথম জিনিস 5 মিটার পার সেকেন্ড এর বেগ ছিল, আমি প্রথমে ত্বরণ বার করে নিই, এটা কেন এইদিকে সেটা তো আমরা, মানে প্রথম জিনিস কমন সেন্স, যে এইদিকে বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ এইদিকে, বস্তুর ত্বরণ এইদিকে হবে, মানে বস্তুর যে বেগ যদি এইদিকে হয়, এবার যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, এ কারণে বস্তুর বেগ যদি এইদিকে থাকে আর বস্তুর বেগ যদি এইদিকে থাকে আর ত্বরণ যদি এই দিকে হয়, এটা তো ভেক্টর সাইন, তাই দাঁড়াও সুবিধার জন্য
ত্বরণ তোমার এই দিকে, ত্বরণ এই দিকে, আর বেগ যদি এই দিকে হয়, বেগ যদি এই দিকে হয়, তাহলে সিম্পলি আমরা কি বুঝতে পারি যে বেগ কমবে, যেহেতু এই দুটো ভেক্টর আছে সে কারণে মাইনাস হবে। আর কখনো মন্দন যে জিনিস, মন্দন নিয়ে কখনো গোলাবে না, ঠিক আছে, কারণ মন্দন তোমরা ইউজই করবে না, দরকার হয় না। তুমি শুধু দেখবে অভিমুখ কোন দিকে, ত্বরণের অভিমুখ কোন দিকে, সেটাই শুধু দেখবে। বেগ এবং ত্বরণ এই দুটোর অভিমুখ কোন দিকে, যদি সেম দিকে হয়, ত্বরণ আর বেগের অভিমুখ সেম দিকে হলে বেগ বাড়বে, যদি উল্টো দিকে হয়, যে কোনো দুটো যদি উল্টো দিকে হয় তাহলে বেগ কমবে, সিম্পল। মন্দন কখনো ইউজ করবে না, ওটা হলো ফালতু জটিলতা বাড়ে। এখানে ত্বরণ এইদিকে, বোঝা যাচ্ছে বল এইদিকে, বল এইদিকে, যেহেতু থামাচ্ছে কে, তার মানে বল আমি বলতেই পারি যে বেগ যেদিকে ত্বরণ তার উল্টো দিকে। এই হচ্ছে প্রথম জিনিস। এবার দেখি আমি কোশ্চেনটা সলভ করি। কি বলেছে, 5 মিটার পার সেকেন্ড ছিল, এখান থেকে 0 হয়ে গেল কত, 3 সেকেন্ডে। আমি তাহলে কি বার করতে হবে, আমাকে চেয়েছে কি, এভাবে করতে হবে, আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে প্রযুক্ত বল কত। আচ্ছা, প্রযুক্ত বল কত, আমি কি জানি বলের যে সমীকরণ সেটা হচ্ছে, বল বার করতে গেলে আমার এই যে সমীকরণ এটাকে ব্যবহার করতে হবে, F = ma, এই সমীকরণকে আমাকে ব্যবহার করতে হবে। হলো, এবার দেখি আমার কি কি জানা আছে। এম বলেছে না, এম বলেনি। আচ্ছা আমি এখানে বলে দিই, ধরে নাও একটা 5 কেজির বস্তু, আচ্ছা তোমরা নিজেরা যখন করেছো এটা যদি পজ করে থাকো, তাহলে যদি তোমার এখানে এর মান বার করে এম, যদি তুমি শুধু এম রাখো তাহলে অসুবিধা নেই, কারণ এম দেওয়া নেই, ঠিক আছে। এবার আমি দিয়ে দিলাম 5 কেজি এর একটা বস্তু আছে। এবার 5 কেজির বস্তু, তার মানে আমি কি এমটা জানি, এটা আমার জানা আছে, আমার এ লাগবে, আমি এটা জানি না, তাহলে এ আমাকে বার করতে হবে। এভাবে কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচ প্রথম না, ধীরে ধীরে হয়। এগুলো হচ্ছে যত কোশ্চেন সলভ করবে তত জিনিসগুলো তাড়াতাড়ি মাথায় আসবে যে কি করতে হবে, সেগুলো ধীরে ধীরে আসবে যত কোশ্চেন প্র্যাকটিস করবে। এবার দেখি আমি এ বার করব। এ কি করে বার করব, আমার কি দেওয়া আছে, আমার প্রাথমিক বেগ দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে v1, প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল। অন্তিম বেগ দেওয়া আছে, হ্যাঁ এই যে অন্তিম বেগ। আমার সময় দেওয়া আছে, কতক্ষণ সময় লেগেছে, এই যে হয়ে গেল 3 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমি একটা সূত্র জানি তো, যে a = অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি বাই, আচ্ছা আমি একবার লিখি। আচ্ছা আমি যে সমীকরণ জানি সেটা কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, কত সময় লাগলো, এটা আমার ত্বরণের সূত্র। তাহলে আমি এখানে জানি v1 আমি জানি, v2 আমি জানি, এটা আমি v2 করলাম, v2 আমি জানি, টি সময়টা আমি জানি। তাহলে আমার কি এর মান বার করতে অসুবিধা হবে, একদমই না। তাহলে এখানে আমি বসাবো, মান বসাবো 0 - 5 বাই সময়, সময় কত 3, তাহলে কত আসছে 5/3। এটা হচ্ছে আমার তোমার এর ভ্যালু কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এর ভ্যালু আমি পেয়ে গেলাম। আর এখান থেকে এবার আমি কি করব, এর ভ্যালু আমি পেয়ে গেছি। আচ্ছা এখানে না মাইনাস হবে, আচ্ছা এই মাইনাস কি বোঝায়, এই মাইনাস বোঝাচ্ছে যে বেগ কমেছে, মাইনাস মানে বেগ কম, মানে ত্বরণ বেগকে কমিয়েছে, মানে বেগের অভিমুখের উল্টো দিকে, বেগ যেদিকে তার উল্টো দিকে তোমার এটাই আমাকে বোঝায়। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এখানে বল আমি চেয়েছি মান, প্রযুক্ত বলের মান, এখানে ধরো মান চেয়েছি, শুধু অভিমুখ চাইনি, মান। তাহলে এখানে আমি কি করব, এখানে এর কেবল ভ্যালু বসাবো, নেগেটিভ চিহ্ন। ফিজিক্সের ক্ষেত্রে দেখবা নেগেটিভ, যখনই নেগেটিভ বোঝাবে তখন কি হবে, তোমার জিনিসটা হবে কি, তুমি যার সাপেক্ষে কোয়েশ্চেন সলভ করছো তার বিপরীতে। এখানে আমি বেগের সাপেক্ষে করছিলাম, কারণ এখানে বেগ হচ্ছে ভেক্টর এবং এ হচ্ছে ভেক্টর। তার মানে নেগেটিভ যখন এসছে, আমি যেহেতু ভেক্টর চিহ্ন ইউজ করিনি, আর এখানে যেহেতু নেগেটিভ এসছে, তার মানে হচ্ছে এ যে ভি, যে আগে প্রাথমিক বেগ ছিল তার বিপরীত দিকে, মানে বেগ কমেছে, এটাই শুধু এখানে বোঝাচ্ছে এই নেগেটিভ চিহ্ন। তাহলে এখানে আমি সিম্পল মান যদি বসাই, এফ যদি আমি 5 এম এর মান আমি জানি, এর মান আমি বার করে নিলাম, তাহলে এটা হবে 25/3 নিউটন। এটাই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। এবার কোশ্চেনটা খুবই সিম্পল ছিল, কিন্তু এর থেকে যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো পাশে এখানে বললাম, যেগুলো বললাম আগে, যে যতক্ষণ বল থাকবে ততক্ষণই ত্বরণ থাকবে, ততক্ষণই বেগের চেঞ্জ হবে, অর্থাৎ ভরবেগের চেঞ্জ হবে।
আর এই সূত্র এগুলোকে এভাবে ইউজ করতে হয়, যে জিনিসগুলোকে ইউজ কী করে করতে হয় সেটা হচ্ছে এই কোশ্চেন থেকে দেখলাম।